আমজাদ কাকার দোকান থেকে খাতা আর পেন্সিল কিনে যখন আমরা বাড়ি ফিরলাম তখন পাড়ায় আঁধার নেমে এসেছে। ওনার আঁচলে পেঁচানো নতুন খাতা দুটো বুকের সাথে চেপে ধরে হাঁটছিলাম। কাঁচা রাস্তার ধুলোয় পা ঘষে ঘষে চলার সময় মনে হচ্ছিল এই বুঝি মা আমার পাশে হাঁটছে। মা বেঁচে থাকতে ঠিক এভাবেই আমাকে প্রথম শ্রেণীর খাতা কিনে দিতে আমজাদ কাকার দোকানে নিয়ে গিয়েছিল। বাড়িতে ঢোকার আগেই উঠান থেকে নতুন মায়ের গলার আওয়াজ ভেসে এলো। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কাকে যেন গালমন্দ করছে। আমাদের ঢুকতে দেখে মুখটা আরো হাঁড়ি করে বলল, হ্যাঁ রে, নবাবের পোঝি সব একেবারে ফিরল। সওদা কিনে এসে পিরিত দেখানো হচ্ছে। ঘরে রান্নার কাঠ নেই, চালের হাঁড়ি খালি, সেদিকে খেয়াল আছে? বলিয়ে রাক্ষস দুটোকে বসিয়ে খাওয়াতে গিয়ে আমার পেট বাঁধবো নাকি? আপা কিছু বলল না। নতুন খাতা দুটো আমার হাত থেকে নিয়ে সাবধানে চালার ঘরে নিজের কাঠের সিন্দুকটার ভেতর রেখে দিল। তারপর কোনো কথা না বাড়িয়ে সোজা পেছনের বাঁশঝাড়ের দিকে গেল শুকনো ডালপালা কুড়াতে। আমি পেছন পেছন যেতে চাইলে আপা থামিয়ে দিল। তুই যাস না শাহেদ, ঘরে বসে নতুন খাতায় মায়ের নামটা লিখে রাখ, আমি ঝটপট কাঠ নিয়ে আসছি। আমি কুপির টিমটিমে আলোয় বসে খাতার প্রথম পাতায় পেন্সিল দিয়ে আঁকা বাঁকা অক্ষরে লিখলাম মা। বাইরে তখন রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। নতুন মা কলের পাশে বসে বটি দিয়ে শাক কুটছেন আর অনবরত বিড়বিড় করছেন। আপা শুকনো ডালগুলো ভেঙে ভেঙে চুলোর পাশে সাজিয়ে রাখলো, তারপর হাঁড়িতে চাল ধুয়ে বসালো। একটু পর আব্বা কাজ শেষ করে ঘরে ফিরলো। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল হয়তো। আব্বা বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসতেই নতুন মা ফোঁস করে উঠলো, দিনরাত খেটে খেটে তো শরীর শেষ করলে। ওদিকে ঘরে চালের কোটা খালি, আবার শুনছি কাল নাকি মেম্বারের লোক এসে পাওনা টাকার জন্য তাগাদা দিয়ে গেছে। এই অভাবের সংসারে আবার পালের গোদাগুলোকে স্কুলে পাঠানোর শখ জেগেছে। আব্বা কোনো জবাব দিল না, মাথা নিচু করে গামছা দিয়ে পায়ের ধুলো মুছতে লাগলো। আব্বার এই নীরবতা যে আমাদের ওপর নতুন ঝড়ের পূর্বাভাস তা আমি আর আপা দুজনেই বুঝতে পারছিলাম। পরদিন সকালবেলা আমি নতুন খাতা আর পুরনো বইটা বগলে চেপে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আপা আমার থালায় কালকের সামান্য পান্তা ভাত আর এক চিমটি লবণ মেখে এগিয়ে দিল। আমি গপা গপ খেতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে নতুন মা ঘর থেকে বের হয়ে এসে আমার হাতের বইয়ের ওপর নজর দিল। না, আর তো সহ্য হয় না। নতুন মা রাগে গজগজ করতে করতে সামনে এসে দাঁড়ালো। ঘরে কাজ করার লোক নেই আর ইনি যাচ্ছেন জজ ব্যারিস্টার হতে। আজ থেকে কোনো স্কুলে যাওয়া হবে না। তোর আব্বাকে বলে দিয়েছে বিকেলেই তোকে হাটের আমজাদের দোকানে কাজে বসিয়ে দিয়ে আসবে। মাসে 2 টাকা অন্তত ঘরে আসবে। কথাটা শুনে আমার হাতের ভাতের লোকমাটা গলায় আটকে গেল। চোখ দুটো জলে ভরে এলো। স্কুলে না গেলে আমার পড়ালেখা যে চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই রান্নাঘর থেকে বের হয়ে এলো আপা। আপার হাতে ছিল চুলার ছাইয়ের ঝুড়ি। আপা সোজা এসে নতুন মায়ের আর আমার মাঝখানে দাঁড়ালো। আপার চেহারায় কোনো চঞ্চলতা ছিল না, কিন্তু চোখ দুটো কেমন যেন শক্ত হয়েছিল। আপা ধীর গলায় বলল, শাহেদ স্কুলে যাবে। নতুন মা চোখ কপালে তুলে বলল, কি বললি? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ বলছি। আপা নিজের গলার আওয়াজ একটুও চড়ালো না, কিন্তু তাতে এমন একটা জোর ছিল যে নতুন মা থমকে গেল। আপা বলতে লাগলো, রান্নাঘরের সব কাজ আমি একা করব। ঘর মোছা, থালা মাজা, কল থেকে পানি টানা সব আমি একা হাতে সামলাবো। দাদির দেখভালও আমি করব। তোমার কোনো কাজে হাত দিতে হবে না। কিন্তু শাহেদের স্কুল বন্ধ করা যাবে না। ও প্রতিদিন স্কুলে যাবে। নতুন মা খেঁকিয়ে উঠে বলল, তুই একা করবি মানে? তোর কতটুকু মুরত তা আমার জানা আছে। তুই না পারলে কাজ কে করবে? তোর বাপ? আপা কোনো দমে গেল না। আঁচলটা কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধলো। আমি পারবো। যদি একদিন কাজ না করি সেদিন শাহেদকে স্কুলে যেতে দিও না। কিন্তু আজকের দিনে ও যাবে। কথাটা বলেই আপা আমার দিকে ফিরে তাকালো। আবার হাত দুটো ছাই আর কালিতে মাখা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত ভরসা। আপা আমার কাঁধে হাত দিয়ে বলল, তুই যা শাহেদ, দেরি হয়ে যাচ্ছে। মাস্টারের কথা মন দিয়ে শুনবি। আমি আর দাঁড়িয়ে থাকলাম না। নতুন মায়ের বিষাক্ত নজর এড়িয়ে এক দৌড়ে উঠোন পার হয়ে কাঁচা রাস্তায় এসে দাঁড়ালাম। বুকটা ধরফর করছিল। পেছন ফিরে তাকিয়ে দেখি আপা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার পরনের পুরনো ওড়নার আঁচলটা বাতাসে উঠছে। স্কুল থেকে দুপুরে যখন ফিরলাম তখন রোদের তাপে মাটি ফুটে যাচ্ছে। বাড়ি ঢুকে দেখি সারা উঠান পরিষ্কার করা, কলতলার বালতিগুলো পানিতে ভরা। রান্নাঘরের সামনে আপা একা হাতে মস্ত বড় লোহার কড়াইটা ছাই দিয়ে ঘষছে। আপা ওইটুকু শরীরে এত জোর কোথায় পায় ভাবলেই আমার চোখ ভিজে উঠত। আপার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হাতের চামড়াগুলো পানিতে ভিজে সাদা আর খসখসে হয়ে গেছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই আপা মুখ তুলে চাইলো। রোদে আপার মুখটা লাল হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে দেখেই আপা একটু হাসলো। ওই হাসিতে কোনো ক্লান্তি ছিল না, ছিল জিতে যাওয়ার আনন্দ। স্কুলে কি শিখালো রেয়াজ? আপা হাতটা গামছায় মুছতে মুছতে জিজ্ঞেস করলো। আমি পকেট থেকে খাতাটা বের করে দেখালাম। মাস্টার মশাই আজকে নামতা পড়তে দিয়েছে। আমি সব বলতে পেরেছি। আপার চোখ দুটো যেন খুশিতে চকচক করে উঠলো। আপা ভেজা হাতে আমার মাথাটা বুকে চেপে ধরলো। তখন আপার গা থেকে রান্নাঘরের ধোঁয়া আর ঘামের গন্ধ আসছিল, কিন্তু সেই গন্ধটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা সুবাস বলে মনে হলো। আপা ফিসফিস করে বলল, শোন শাহেদ, নতুন মা তোকে 1000টা কথা বলবে, হাটের কাজে পাঠাতে চাইবে, আব্বাও হয়তো কোনোদিন সায় দেবে, কিন্তু তুই দমে যাবে না। তোকে অনেক বড় হতে হবে। তুই যতদিন পড়ালেখা করবি তোর সব কষ্ট আমি একাই টেনে যাব। আমার এই আঁচলটা যতদিন আছে তোকে কেউ ছুতেও পারবে না।
বিকেলের দিকে নতুন মা ঘর থেকে বের হয়ে দেখলো ঘরের সব কাজ শেষ। রান্নাঘরের এক কোনায় দাদির জন্য ডাল ভাত রাখা আছে। অযথা গালাগালি দেওয়ার মতো আর কোনো অজুহাত খুঁজে পেল না সে। গজগজ করতে করতে আবার নিজের ঘরের দিকে চলে গেল। সন্ধ্যা নামার আগে আমি চালার ঘরে বসে নতুন খাতায় আঁক কষছিলাম। আপা এক কোণে বসে হারিকেনের আলোয় আমার স্কুলের ছিঁড়ে যাওয়া জামাটা সুতো দিয়ে সেলাই করছিল। স্কুলের দিনগুলো একটা নির্দিষ্ট নিয়মে চলতে লাগলো। সকালে উঠেই আপা গৃহস্থালির পাহাড় সম কাজ শেষ করত, আর আমি সুযোগ পেলেই খাতা বই নিয়ে বসে যেতাম। মাস দুয়েক পর থেকেই নতুন মায়ের পেটের আকার স্পষ্ট হতে শুরু করলো। শরীর যত ভারী হচ্ছিল তার খিটখিটে মেজাজ যেন তত বেশি তিতা হয়ে উঠছিল। সামান্য কোনো একটা কাজ এদিক ওদিক হলেই সমস্ত রাগ এসে পড়তো আমাদের ওপর। ঘরদোর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, কলতলা থেকে পানি টেনে আনা, কোনো কাজেই আপা বিন্দুমাত্র ঢিল দিত না। কিন্তু নতুন মায়ের খিস্তি খেয়ে ওর থামার কোনো নামই ছিল না। রান্নাঘরে চাল কম পড়লে বা তরকারিতে নুন সামান্য এদিক ওদিক হলেই চিৎকার শুরু করে দিত। এই দুটো আমার পেটের ছাওয়ালটাকে পেটে মেরে ছাড়বে। সারাদিন গতর নাড়িয়ে খালি গিলে যায় কাজের নামে অষ্টরম্ভা। কোনোদিন যদি আমার এই পেটের বাচ্চার কোনো অনিষ্ট হয় তবে তোদের আমি ভিটে ছাড়া করব। নতুন মায়ের এই মুখ ঝামটা আর অভিশাপ শোনা মাত্রই আপা চুপসে যেত। কিন্তু নিজের জন্য নয়, ভয়ে আপার মুখটা ফ্যাকাশে হয়ে যেত শুধু একটা চিন্তায়, যদি সত্যি নতুন মায়ের কিছু হয়ে যায় তবে যেটুকু আশ্রয় মাথার ওপর আছে তাও হুট করে হাওয়া হয়ে যাবে। আব্বা তো নতুন মায়ের কথা ছাড়া এক পাও নড়ে না। তখন আমাদের আসলেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। একদিন দুপুরের ঘটনা। কলতলা থেকে ভিজে পোশাকে দুটো মাটির হাড়ি বয়ে আনছিল আপা। উঠোনের ভেজা মাটিতে আপার পা পিছলে গেল। আছাড় না খেলেও কাদা ছিটকে গিয়ে লাগলো নতুন মায়ের ঘরের সামনের বারান্দায়। শুকোতে দেওয়া নতুন মায়ের একখানা সুতির শাড়ির ওপর ছিটে ফোটা কাদা পড়তেই কাণ্ডজ্ঞানহীন চিৎকার শুরু হয়ে গেল। নতুন মা পেট চেপে ধরে কোঁকাতে কোঁকাতে চিৎকার করে উঠল, ওরে বাপরে, পেটটা মোচড় দিয়ে উঠল রে। এই কুজাতটা আমার পেটে আমার বাচ্চাটাকে মারার ধান্দা করছে। আমার শাড়ি নষ্ট করে আমার শরীরে অমঙ্গল ডেকে আনছে। আব্বা তখন ঘরেই ছিল। নতুন মায়ের ওই নাটকীয় চিৎকার শুনে দৌড়ে বাইরে এলো। আপা কাঁদার ওপর হাঁটু গেড়ে বসে করজর করে থরথর করে কাঁপছিল। আব্বা আমি ইচ্ছে করে করি নাই, পাটা পিছলে গিয়েছিল। আপার গলা দিয়ে কান্নার তোড়ে শব্দ বের হচ্ছিল না। কিন্তু আব্বা আজ আর চুপ থাকতে পারলো না। নতুন মায়ের উস্কানিতে আব্বার চোখ জোড়া লাল হয়ে উঠল। রান্নাঘরের পাশ থেকে এক গাছি শুকনো বাঁশের কঞ্চি তুলে নিয়ে আপার পিঠে দুঘা বসিয়ে দিল। মুখ পুরি, তোর জন্য ঘরে একদিন শান্তি হলো না। পেটের বাচ্চার কিছু হলে তোকে আমি একবার গাঙে ভাসিয়ে দেব। আমি দূরে দাঁড়িয়েছিলাম, দৌড়ে গিয়ে আপাকে জড়িয়ে ধরলাম। কঞ্চির সপাং সপাং শব্দে আপা একটুও চিৎকার দিল না, শুধু আমাকে দুই হাতে জড়িয়ে ধরে পিঠটা পেতে দিল যাতে চোট আমার গায়ে না লাগে। আব্বার শেষ করে কঞ্চিটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে ঢুকে গেল। নতুন মা বারান্দা থেকে একটা বিশ্রী হাসি রেখা টেনে বলল, যেমন কুকুর তেমন মুগুর, এবার বোঝ ঠেলা। সেদিন বিকেলে আমরা দুজন রান্নাঘরের পেছনে কাঠের গাদায় বসেছিলাম। আপার পিঠে লাল হয়ে দাগ বসে গেছে। আমি কাঁদছিলাম আর গামছা ভিজিয়ে আপার পিঠের দাগ আস্তে আস্তে চাপ দিচ্ছিলাম। আমি ফুপিয়ে উঠে বললাম, আপা, আব্বা তোমাকে এভাবে মারলো? নতুন মা মিথ্যা কথা বললো তবু আব্বা মারলো? আপা আমার হাতটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, কান্দিস না শাহেদ, মারুক, আব্বা মারলে গায়ে লাগে না, কিন্তু তুই মন দিয়ে শোন, আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। কেন আপা? আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের দ্বিতীয় অংশ পড়ে শোনাচ্ছিলাম। পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।